আসসালামু আলাইকুম। বাংলাদেশ কথা .com এবং বাংলাদেশ কথা নিউজ টিভি নিউজ চ্যানেল থেকে সকলকে প্রীতীয় শুভেচ্ছা অভিনন্দন। আমরা আত্মমানবতা সেবা কল্যাণে মানুষের আহ্বানে, মানুষের জন্য মানুষ পরিপূর্ণ, মানুষ ছাড়া নয়তো মানুষ গণ্য, আর মানুষই হয় পরিপূর্ণ, সেবায় যখন হয় ধন্য। আর সেই মানুষের জন্য যারা করে যাচ্ছেন কাজ, তারাই শুদ্ধ করছেন এই সমাজ। তো আমরা যার কাছে আসছি আজ, তিনি তেমনই এক মানুষ, আত্মমানবতা সেবা কল্যাণে কাজ করে যাচ্ছেন। ফতুল্লাহ এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য 7, 8, 9 রোজিনা আক্তার, যিনি করোনাকালীন থেকে শুরু করে যে বিপর্যয় সময় মানুষ যখন নিজের মাকে, মা বাবাকে, ছেলের সন্তানকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে কেউ কাকে ছুতো না, ধরতে পারতো না। কেন? যে আমি বাঁচি, আমি বাঁচি। আমরা একটা শব্দ জানতাম, ইয়া নাফসি, ইয়া নাফসি, যেটার মূল অর্থ হচ্ছে আমি বাঁচি। সো বাঁচির মধ্যেই যারা ছিলেন কাছাকাছি বা পাশাপাশি, তাদেরই একজন, যিনি লাশ গোসল করা থেকে শুরু করে সেই করোনাকালীন মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া আসা, নিজের অর্থ খরচ করেও মানবতার কল্যাণে কাজ করা, সেই প্রিয় মানুষ, সেই প্রিয় ব্যক্তি এনায়েতনগর ইউনিয়ন পরিষদে 7, 8, 9 সংরক্ষিত মহিলা কাউন্সিল জনাব রোজিনা আক্তারের কাছ থেকে শুনবো আমরা আসলে মানুষের সেবা মানুষ কীভাবে করতে হয়। ধন্যবাদ। বাংলাদেশ কথা। আসলে আমাদের দেশনেত্রী শেখ হাসিনা নারী হয়ে যেভাবে দেশ চালাচ্ছে, আমি তো একটা ওয়ার্ডের খুব সামান্য একটা পদে আছি। তো আমি চেষ্টা করেছি সবসময়, যখন থেকে নির্বাচন করে মেম্বার দায়িত্ব নিয়েছি, তখন থেকে আমার চাওয়া পাওয়া ছিল আমি মানুষের জন্য কিছু করব। তো আসলে করোনাকালীন সময় আমাকে মানুষের সেবা করার একটা আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করেছি এই দেশের ক্লান্তি লগ্নে কীভাবে মানুষকে সেবা দেওয়া যায়। মানুষ তখন খুব আতঙ্কে ছিল, ভয়ে ছিল। আমি মানুষের পাশে দাঁড়িয়েছি এবং যারা করোনা রোগে আক্রান্ত হয়েছে তাদের বাড়িতে লকডাউন করা, তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, এবং বিভিন্ন দেখা গেছে যে যার বাড়িতে করোনা হয়েছে তাকে বাড়ি থেকে বের হতে দিত না, বিশৃঙ্খলা সৃষ্টি হতো। তখন আমাকে ইউনূস স্যার ফোন দিত, যা রোজিনা দেখেন অমুক জায়গায় গ্যাঞ্জাম হইতেছে। আমি আসলে তখন দিন রাত্র আমার জন্য এক ছিল। যখন যে সময় যে বিপদে পড়েছে আমি তাৎক্ষণিক তাকে সেবা দেওয়ার চেষ্টা করেছি, এবং দাফনের কাজটা আমার তখনই আসলো। আসলে আমরা তখন চিন্তা করলাম যে মানুষ মারা গেলে কিভাবে দাফন করবে বা কিভাবে গোসল দিবে, তখন সবাই তো একটা আতঙ্কে ছিল। তখন আসলে আমি কাজটা একেবারেই জানতাম না। তখন যখন আমি ফেসবুকে স্ট্যাটাস দেই, সারা রাত্র আমি ঘুম আসতে পারছিলাম না যে আমি আসলে এই কাজটা কিভাবে করব। তো খুব ভোরে আমি আমার মসজিদের হুজুরের সাথে যে আমি পরামর্শ করি যে হুজুর আমি কীভাবে এই কাজটা করব। তখন আমাকে হুজুর কিছু নিয়মকানুন শিখাই দেয়। আসলে শেখানোর পরে কিন্তু মৌখিক শেখানো সেটা ছিল। তো আমি যখন প্রথম হোসনিয়ারা বেগম করোনা আক্রান্ত হয়ে মারা যায়, খুরশেদ ভাই আমাকে ফোন দেয় যে আসেন লাশ গোসল করাইতে হবে। তখন যে নাকি কবরে নির্ধারিত গোসল করানোর ব্যক্তি ছিলেন মনি বেগম, উনি ভয়ে আসতেছে না। তখন ওনাকে খুরশেদ ভাই নিয়ে আসে যে আসলে তো রুজিয়া আসছে, তুই আস। তখন আসলে ওই মুহূর্তে মনিয়াপার আমি কাজ করি। তো আমি মনিয়াপার সাথে 2-4টা কাজ করার পর আমি নিজে এখন শিখে গেছি কীভাবে কাপড় কাটতে হয়, কীভাবে কী করতে হয়। আমি সেই থেকেই এখন পর্যন্ত রানিং 2 বছর চলতেছে। আমি 114 জন লাশ গোসল করাইছি, আর মোট দাফনের সংখ্যা আমার 210 জন। তো সেই থেকে আমি করোনা নিয়ে কাজ করতেছি। আসলে আমার মনোবল এমন শক্ত হবে বা এরকম আল্লাহ পাক আমাকে নেয়ামত দান করবে বা সাহস হবে, আমি আসলে কল্পনা করতে পারিনি। সারা রাত যেখানে নাকি মানুষের গোসল করানো হয় সেই জায়গাটা একেবারেই নির্জন। তো এমন সময় হয়েছে খুব রাত্রের বেলা, গভীর রাত, তখন কাউকেই পাওয়া যাচ্ছিল না, একা আমাকে গোসল করাতে হয়েছিল। যখন লাশটা গোসল করানোর জন্য তো চারদিক থেকে কাপড় দিয়ে ঢাকা হয়, একটা লাশ আর আমি, আসলে ওই কথাগুলা কল্পনা হইলে খুব খারাপ লাগে যে আসলে মানুষ এতটাই অমানুষ হয়ে গেছে, যেমন ছেলে মাকে দেখতে যায় না। আমরা একটা লাশ গোসল করেছি, আমি নাম বলবো না। তখন আমরা বললাম যে আপনার মার লাশটা দেখবেন, যে না আমার ভালো লাগে না লাশ দেখতে।
তা আসলে আল্লাহ পাক ওই ক্লান্তি লগ্নটা এখন একটু কাটিয়ে দেখা যায় করোনা রোগীদের বাসায় নিতেছে, গোসল করাইতেছে। আসলে আল্লাহ পাকের কাছে শুধু এই কাজটা যাতে মানুষ সহজভাবে নিতে পারে, এই জন্যে আমার গোসল করানোর কাজের মূল অর্থ ছিল যে আমি আসলে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এবং মানুষের যাতে ভয় ভাঙে, এই ভয় ভাঙানোর জন্য আমি ওই মুহূর্তে এই কাজটা আমি বেছে নিয়েছি। তা আমরা শুনলাম মানুষের জন্য কিভাবে কাজ করে। আমরা একটা গান সকলেই জানতাম যে মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। আসলে সহানুভূতি মানুষেরই প্রেম প্রীতি, যেখানে মানুষের সাহস আর সহযোগিতার ভিতরে সেই আসল গীতি। কিন্তু সেখান থেকে কেটে ওঠার জন্য আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ ৯ মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা পেয়েছি। সেই সময় যদি আমাদের সাহস উদ্দীপনা চেতনা না থাকতো, সেই ৭ই মার্চের ভাষণ থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত ইচ্ছা, মনোবল, দলমত নির্বিশেষে, তখন কোনো জাতি গোষ্ঠী ভেদাভেদ ছিল না, সকলে এক স্লোগান ছিল যে বাংলাদেশ স্বাধীন কর। তো মানুষের সেবা করার লক্ষ্যে, মানুষের পক্ষে বা মানুষের উক্তিতে কীরকমভাবে ভক্তি থাকা উচিত যে আসলে আমি কেন সেবা করব, কি সেবা করব, এরকম মনোবল হওয়ার ক্ষেত্রে মানুষের মন মানসিকতা কেমন হওয়া উচিত সেবা করার ক্ষেত্রে? আসলে যখন দেশে ক্লান্তি লগ্ন আসে, আমি মনে করি সবারই মনোবল মানে ভালো রেখে সমাজে, যেহেতু আমরা সমাজের কাজ করার জন্য জনপ্রতিনিধি হয়েছি, যদি আমরা ক্লান্তি সময় দূরে চলে যাই, সাধারণ মানুষ কার কাছে যাবে? সাধারণ মানুষ তো তখন আরো ভয় পাবে। তো আমরা যদি পিছু না হেঁটে সামনে হেঁটে যাই, আমার মনে হয় যে ভালো হয়। সবার সহানুভূতি নিয়ে আমার একার পক্ষে কিন্তু কোনো কাজ করাই সম্ভব হয় না। আমি যখন এই কাজটা করেছি, আমাকে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সবাই আমাকে সহযোগিতা করেছে, কিভাবে আমি ভালো থাকবো, কিভাবে আমার পিপি মাস্ক সমস্ত কিছু আমাকে দিয়ে সহযোগিতা করেছেন। আবার ইতিমধ্যে আমি এখন আপনার অক্সিজেন সাপ্লাই দিতেছি। এইটাও আমাকে এলাকার গণ্যমান্য ব্যক্তি যেমন শ্রী রঞ্জিত ভাই, জাকির ভাই দিছে, রহমতুল্লাহ সাহেব দিছে। এই কারণে আমি আসলে আপাতত 4টা অক্সিজেন নিয়ে নামছি। তো আমাকে আরও গার্মেন্টস মালিকরা আশ্বাস দিয়েছে অক্সিজেন দিবে। তো আসলে মানুষের ভালো কাজ করতে গেলে সবার সহযোগিতা নিয়ে এই কাজটা করতে হয়। তো আলহামদুলিল্লাহ প্রথম সবাই আমাকে আসলে একটু ভয় পাইছে যে আসলে আমাদের এই মহল্লায় করোনা রোগ নাই, এই রুজিনাপা মহল্লার ভিতরে করোনা রোগ নিয়ে আসবে। তা আল্লাহর কাছে মানে কৃতজ্ঞতা প্রকাশ করি, আমার গলিতে একজনও করোনা আক্রান্ত হয় নাই। তো আমি আসলে করোনার কাজ করতে যে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এমনও দেখা গেছে আমি রাত্রে আসছি, এসে কাজের লোক দিয়ে আমি আমার কাপড় কাচি না, আমি নিজে কাপড় টাপড় কাইছে গরম পানি দিয়ে গোসল করছি। এবং আপনারা জানেন, মিডিয়ায় সবাই যেন, আমার বড় ছেলে আরেকজন আছে সবুজ মণ্ডল, ও আমার সাথে কাজ করে। তো আমার ছেলে আমি এই দুইজনের কাপড় কাচতে কাচতে এবং গরম পানির ভাব নিতে নিতে দেখা যায় সারা রাত্র পার হয়ে গেছে। তখন ঘুম ছিল না চোখে, দিন রাত। আবার ঘুম আসছি, সাথে সাথে ফোন আসলো যে লাশ আসছে। আর গত 2 মাস আগে খুব আশ্চর্য লাগলো যে এখনো মানুষ কোন জগতে আছে, করোনা নিয়ে আমরা কাজ করতেছি বা বিভিন্ন মিডিয়াও দেখতে পারতেছি, বিভিন্ন টিম কাজ করতেছে। তো ময়মনসিংহ থেকে আমাকে একজন ফোন করে যে আমার মায়ের লাশটা গোসল করানোর জন্য কোনো লোক পাইতেছে না। কিন্তু ওই মুহূর্তে আমি দেবক একটা লাশ গোসল করাইতেছি, রাত্রে আনুমানিক 2:30 হইব। তা আমি খুব বৃষ্টি হইতেছে, তা আমি বললাম ভাই আপনি একটু পর ফোন দেন, আমি একটা লাশ গোসল করাইতেছি। তো আমি ওই লাশটা গোসল শেষ হওয়ার পর আমি নিজেই ফোন দিছি। আমি ভাই বলেন, যে বললো দেখেন আমার মা ময়মনসিংহ হসপিটাল মারা গেছে, তো এখন কেউ রাজি হইতেছে না লাশটা গোসল করানোর জন্য, আপনি যদি একটু ময়মনসিংহে আইসা লাশটা গোসল করাই দিতেন। তা আমি তখন একটু আপনার মৃত্যুর হারটা খুব বাড়ছে, তখন আমি বললাম যে আমি ভাই একটা কাজ করেন, আপনি লাশটা হসপিটাল থেকে আমাদের মাছদের কবরস্থানে নিয়ে আসেন, আমি গোসল করাই দিই, তারপর আপনি আবার গ্রামের বাড়িতে নিয়ে যান। কারণ দেখা গেলো এখানে আরেকজন মারা গেল। এখন পর্যন্ত কিন্তু আমি গোসল করেছি, এরপরে কিন্তু কোনো মহিলা এখন পর্যন্ত এই কাজে সম্পৃক্ত হয় নাই। তো বললো আচ্ছা আপা আপনি যেভাবে বলবেন। তো মানুষ কতটা অসহায় হইলে ময়মনসিংহ থেকে মাছদার আইসা লাশ গোসল করে আবার গ্রামের বাড়িতে নিয়ে যাবে। আসলে খুব দুঃখ লাগে যে আসলে মানুষ এখন পর্যন্ত তাদের দায়বদ্ধতা থেকে এগিয়ে আসতেছে না। মাছদের কবরস্থানে দাফন করা হয়েছে না, মাছদের কবরস্থানে দাফন করে ওই লাশটা নিয়ে আসছে, আমরা গোসল করাই দিছি, তারপর আবার ময়মনসিংহ নিয়ে গেছে। এটা আসলে মর্মান্তিক ঘটনা, খুব কষ্ট লাগে
তা আমরা এরকম যেমন ঢাকা, হাতিরপুল, গাজীপুর, যে পুরো ময়মনসিং মিলে একটা মানুষ পাওয়া গেল রয়েছে তাকে গোসল হ্যাঁ, করা হয়তো সেটা জেনে তারা আমাকে যেটা বলছে যে আমরা কোনো লোক পাইতেছি না। তো ওই যে মহিলাকে গোসল করেছি তার ঠিক 4 দিন আগে করোনা আক্রান্ত ওই মহিলার ভাই মারা গেছে। তখন নাকি কোনো লোক পায় নাই। তো মসজিদের যারা নাকি ওই যে কি বলে, ওই যে লাস্ট আছে না না না, মসজিদে যে এক মসজিদ থেকে আরেক মসজিদে আসে না তাবলিগের লোক, তো ওই তাবলিগের লোকদের নিয়ে ওই লাশটা গোসল করেছে। তারপর আমাকে দিয়ে লাশ গোসল করে নিয়ে গেছে। আসলে এটা কিন্তু খুব কষ্টের একটা ব্যাপার, ময়মনসিং থেকে লাশ নিয়ে আসবো গোসল করে, আবার ময়মনসিং নিয়ে আসবো এরকম। আবার আমরা বাংলাদেশের আমার মনে হয় অনেক জেলার লোক গোসল করেছি, যেমন আপনার বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, এরকম আমাদের সাথে হসপিটাল থেকে যোগাযোগ করে লাশ গোসল করায় নিয়ে গেছে আপনার। আর আমার ইউনিয়ন না, শুধু আমি সিটি কর্পোরেশন এবং আমাদের যে বক্তব্যলি বাদ দিয়ে প্রত্যেকটা ইউনিয়নের লাশ গোসল করাইছি। কিন্তু সবচেয়ে ভালো লাগছে যে আপনার ওয়ার্ডের লোকজন যারা অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে উনি করোনা রোগী গোসল করা, উনি করোনা রোগীর সাথে মিশে ওনাকে এলাকায় ঢুকতে দিও না, বা বিভিন্ন রকম বিদ্রোহ মনোভাব বা কী বলে উস্কানিমূলক কথাবার্তা বলা। সেক্ষেত্রে আপনার এলাকার লোকজন মনোবল খুবই ভালো ছিল, তারা আপনাকে সর্বক্ষেত্রে সহযোগিতা করেছেন। তো আরেকটা জিনিস, আসলে আমাদের আগামী প্রজন্ম যারা যুব সমাজ এবং যারা বিভিন্ন জনপ্রতিনিধি আছে, আপনার মতো আরও অসংখ্য সংরক্ষিত মহিলা আসনে ইউপি সদস্য হিসাবে বা কেউ কাউন্সিল হিসাবে কাজ করে যাচ্ছে, সকলের মনোবল যদি এরকম থাকতো তাহলে অবশ্যই করোনার ক্ষেত্রে আমরা বিপর্যয় থেকে আরও দ্রুত এগিয়ে আসতে পারতাম। কারণ আমরা স্বাধীনতার যুদ্ধে 9 মাসের যুদ্ধ করেছি। যদি আমাদের ভিতরে কোনো রাজাকার না থাকতো, আলবদর না থাকতো, বেঈমান না থাকতো, আমরা আরও দ্রুত বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। তাই সকল কিছু থেকে বেঁচে থাকার লক্ষ্যে আমাদের মনোবল, সাহস এবং উদ্দীপনা একজনকে শুরু করতে হবে, বাকিরা সমর্থনে এগিয়ে যায়। তো আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। কেউ মেম্বার হচ্ছে, কেউ কাউন্সিল হচ্ছে, কেউ এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, স্পিকার হচ্ছে, বিভিন্ন সেক্টরে। আসলে নারী হিসেবে নারীদের কিভাবে এগিয়ে যাওয়া উচিত যে নারীরা পিছিয়ে পড়ে নেই? আসলে নারীরা বর্তমান পিছিয়ে নেই। যে দেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, আপনার বিমান চালাইতেছে, সব জায়গায় নারী কাজ করতেছে। আসলে আমি চেষ্টা করি সবসময় এলাকার সহযোগিতা, এবং আমি প্রত্যেকটা কাজ করার আগে গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ করি। তা আমার ক্ষেত্রে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই। যখন আমি এই কাজটা করি সবাই আমাকে বাহবা দিছে এবং আমার খোঁজখবর নিছে, আমি সুস্থ আছি কিনা, আমি কি করতেছি। আসলে আমার এটা সৌভাগ্য। আমার যে এমজেকেএস টিম নামে যে সংগঠন আছে, আমরা দেখেছি আপনাকে ওই আমাদের বিভিন্ন টিভি চ্যানেলগুলো, তারপর জাতীয় পত্রিকাগুলো, বিভিন্ন সামাজিক সংস্থা, বন্ধুমহল, কুয়েতে যারা থাকেন, বহির্বিশ্বে তারপর মধ্যপ্রাচ্য থেকে শুরু করে অনেকেই আপনাকে অনেক অ্যাওয়ার্ড প্রদান করেছেন, এবং বহির্বিশ্বের অনেক কি বলে সামাজিক সংস্থাগুলো ওয়েলকাম জানিয়েছে যে মানবতার কাজে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে চমৎকার পুরস্কারটা আপনি পেয়েছেন, এই পুরস্কারটা সম্পর্কে আপনি অনেক পুরস্কার পেয়েছেন। ডেইলি স্টার আপনার এই সম্পর্কে যে লিখেছেন, ডেইলি স্টার একটা ইন্টারন্যাশনাল নিউজ পেপার, এর মাধ্যমে তারা নিজেরা উদ্যোগ হিসেবে আপনার এখানে আসা যাওয়া করা, প্রাইজ দেওয়া, এক্ষেত্রে আপনার কেমন লাগলো? আসলে এই আনন্দটা আসলে কিভাবে আমি প্রকাশ করবো আমি জানি না। তবে আমি যে কাজটা করছি, মানুষের দাফন বা গোসল, আসলে আমি কখনোই কল্পনা করি নাই যে আমি অ্যাওয়ার্ড পাবো বা আমার সুনাম দেশ বিদেশ ছড়াই পড়বে, নিঃস্বার্থভাবে কাজ করছে এবং আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এবং মানুষের দুঃসময়ে পাশে থাকার জন্য। তো আমি প্রথমে আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আমার যে মানে নারায়ণগঞ্জের যে সাংবাদিক ভাইয়েরা যদি তুলে না ধরতো, জাতীয় পর্যায়ে জানতো না। তো আমি সবাইকে, আন্তর্জাতিক পত্রিকার সাংবাদিক এবং আমার নারায়ণগঞ্জের যে স্থানীয় যারা সাংবাদিক আছে সবাইকে আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কারণে তাদের জন্য আমার এই অ্যাওয়ার্ড পাওয়া, এবং আমি আসলে এত বড় অ্যাওয়ার্ড পাবো বা এই কাজে এত সম্মান বৃদ্ধি পাবে আসলে আমার জানা ছিল না। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি, সুস্থ থেকে আমার কাজ আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারি কাজের মাধ্যমে। আমরা আরেকটা প্রশ্ন করবো, যেখানে কাজ সেখানেই লাজ, আর সেখানেই সুন্দর হয় সমাজ।
হিন্দুরা করে পূজা, মুসলমান পরে নামাজ। দলমত ধর্ম আসলে হচ্ছে মানুষের কর্ম। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকটা দেশের মানুষ জাতিগতভাবে, ধর্মগতভাবে, সাম্প্রদায়িকভাবে এক সূত্রে কাজ করলে এগিয়ে যায়। তো আমরা একটা লাস্ট প্রশ্ন করবো যে আমাদের দেশপ্রেম কেমন হওয়া উচিত, সেটাকে দলীয় কেন্দ্রিক না ধর্মকেন্দ্রিক, নাকি আসলে দেশ মাটি মা হিসাবে, সেটা সম্পর্কে একটু লাস্ট কোশ্চেন হলো। আসলে দেশপ্রেম এরকম হওয়া উচিত, মাটি, মানুষ এবং মা। যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমাদের প্রত্যেকের সমস্যা শুনতে হবে এবং প্রত্যেকের সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে। যদি আমরা গা বাঁচায় চলি, আসলে জনগণ কিন্তু একদম আমাদের যে পদরা একেবারে নিচু স্থলে আমাদের কাছে পায়। আমরা যদি দূরে চলে যাই, এর চাইতে অসহায় জনগণ আর থাকতে পারে না। জনগণের দুঃখ কষ্টের জায়গা একমাত্র মেম্বার। আপনি চেয়ারম্যান বলেন, এমপি বলেন, সবার কাছে যাওয়ার একটা স্তর খুঁজতে হয়, রাস্তা খুঁজতে হয়, কিন্তু আমাদের কাছে আসতে কোনো রাস্তা লাগে না। তা আমি সবসময়, যখন থেকে আমি আমার দায়িত্ব পেয়েছি, আমি জনগণের সাথে মিলেমিশে আছি এবং আমি আগামীতেও থাকবো। আল্লাহ পাক, আমি সামনে নির্বাচন 11ই নভেম্বর, আমি আসলে আপনার বাংলাদেশ কথার মাধ্যমে জানাতে চাই, আমি আগামীতে নির্বাচন করব। আমি দলমত নির্বিশেষে কাজ করি এবং দলমত নির্বিশেষে সবার ভোট চাই এবং আমি সবার জন্য কাজ করব। আমার জন্য আপনারা দোয়া করবেন। চমৎকার কথা। আসলে একটা ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন মিলে একটা উপজেলা, অনেকগুলো উপজেলা মিলে একটা জেলা, আর অনেকগুলো জেলা মিলে একটা দেশ। আর সেই দেশপ্রেমের কল্যাণে নর আর নারী মানুষই গড়তে পারে, একসাথে সমঝোতায় দেশপ্রেমে দিতে পারে পারে। আর সেখানেই যেন মানুষ হয় দেশপ্রেমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সারি সারি। সেই সারিতেই আজকে আমাদের এমন এক ব্যক্তি, যার নামে শেষ করা যাবে না কোনো রকম বলে উক্তি, যিনি করোনাকালীন মানবতার সেবা থেকে শুরু করে এখনও পর্যন্ত দেশপ্রেমের নারী হিসাবে যাকে আমরা করি ভক্তি, যেন মানবতার সেবায় আবারও হয় তার জয়যুক্ত করে 7, 8, 9 আসনে এনায়তনগর ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে তার জয় জয়ে ধ্বনিতে মুক্তি। সেই শক্তিতেই আমাদের আজকের সমাপ্তি। সকলকে ধন্যবাদ। বদিউজ্জামান, বাংলাদেশ কথা অনলাইন নিউজ পোর্টাল এবং অনলাইন নিউজ চ্যানেল থেকে সকলকে প্রীতীয় শুভেচ্ছা। ধন্যবাদ।